বন্ধুরা, আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য ৩৯২ পেজের চাকদা রামলাল একাডেমি থেকে কোয়েশ্চেন 5 আর 6 এর সমাধান আলোচনা করব। এটি পার্ট 3 ভিডিও। যারা এর আগের পার্ট 1 আর পার্ট 2 ভিডিও দেখোনি, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে আমি ভিডিও লিংক দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো সেখানে ভিডিও দেখে নিও। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন 5 দাগের 1। এই অঙ্কটা সরল সুদ কষা থেকে দেওয়া হয়েছে। প্রশ্নে বলা হচ্ছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও সরল সুদের হার নির্ণয় করো। তো বন্ধুরা, এইটা তোমরা 383 পেজের কোয়েশ্চেন 5 এর 1 এই প্রশ্নটি দেখে নাও। এই প্রশ্নটির সমাধান আমি আগে করেছি, তো তোমাদের আমি দেখিয়ে দিয়েছি 383 পেজের কোয়েশ্চেন 5 এর 1। দেখে নাও, একই প্রশ্ন, ঠিক আছে। এর আমি সমাধান এখানে করেছি, আর এর সমাধানের ভিডিও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখানে গিয়ে তোমরা দেখে নাও 383 পেজের কোয়েশ্চেন 5 এর 1। এটি হচ্ছে পার্ট 3 ভিডিওতে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। পার্ট 3 ভিডিও, পার্ট 3 তে আমি কোয়েশ্চেন 5 আর কোয়েশ্চেন 6 এর সমাধান আলোচনা করেছি। তো সেখানে প্রথম ভিডিও মানে প্রথম যে অঙ্কটা আছে সেটাই হচ্ছে কোয়েশ্চেন 5 এর 1। বন্ধুরা, পরের প্রশ্ন 5 দাগের 2। এটি চক্রবৃদ্ধি সুদ থেকে দেওয়া হয়েছে। দেখো, অঙ্কতে এরকম বলা হচ্ছে যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে, অর্থাৎ আমাদের চক্রবৃদ্ধি সুদের হার আমাদের বার করতে হবে, যাকে আমরা আর দ্বারা চিহ্নিত করি, অর্থাৎ আমাদের আর এর মান বার করতে হবে। হলে কি মানে বলছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে কিছু পরিমাণ অর্থ 2 বছরে ওই অর্থের 1.96 গুণ হবে। কিছু পরিমাণ অর্থ বলতে এখানে আসলকে বোঝানো হচ্ছে, যেটা এখানে দেওয়া নেই। তো সেই আসলটাকে আমরা পি ধরে নিতে পারি, যে আসলের পরিমাণ পি। এখন সময় হচ্ছে 2 বছর। তো 2 বছর পর এই পি যে টাকাটা, অর্থাৎ আসল টাকাটা, সেটা হয়ে যাচ্ছে 1.96 ইন্টু পি। এবার এই যে টাকাটা আমরা পেলাম 1.96 ইন্টু পি, অর্থাৎ আসলের 1.96, এই টাকাটাই হচ্ছে সবৃদ্ধি মূল বা সুদ আসল, ঠিক আছে। সবৃদ্ধি মূল বা আমরা বলতে পারি সুদ আসল। যদি আসলটাকে ধরে নিই, তাহলে প্রশ্নানুযায়ী আমি সুদ আসলটাকে লিখে নিতে পারবো। তো আসল যদি পি হয়, তাহলে সুদ আসল হবে 1.96 ইন্টু পি। তো বন্ধুরা, চক্রবৃদ্ধি সুদের হার বার করার আমি একটা সরাসরি সূত্র তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। এই সূত্রের দ্বারা তোমরা খুব সহজেই কিন্তু এই ধরনের অঙ্ক করে নিতে পারবে। তো সূত্রটা হচ্ছে এরকম: বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, যাকে আমরা আর দ্বারা চিহ্নিত করব, আর ইকুয়ালস টু 100। এবার ব্র্যাকেট দেবো, ব্র্যাকেটের মধ্যে লিখবো টি, আর এর ভিতরে লিখবো এ বাই পি, অর্থাৎ টি এর বর্গমূল, ঠিক আছে, -1, আর এখানে পার্সেন্টেজ। এবার এই ব্যাপারটা আমি এখানে তোমাদের বলে দিই। টি যদি 2 বছর হয়, তাহলে ধরে নাও 2, আর এখানে আমি যদি কোনো সংখ্যা লিখি, ধরে নাও এখানে হয়ে গেল 36, তাহলে এর মানে হলো যে 36-এর বর্গমূল, 36-এর বর্গমূল। তাহলে এখানে 2 লেখার অর্থ হচ্ছে বর্গমূল। এখানে যদি 3 থাকতো, তাহলে এটা বোঝাবে 36-এর ঘনমূল। আর তোমরা হয়তো জানো যে চক্রবৃদ্ধি সুদের অঙ্কের ক্ষেত্রে তোমাদের সময় 1 বছর, না হয় 2 বছর, না হলে 3 বছর দেবে। 3 বছরের বেশি কিন্তু তোমাদের কোনো অঙ্ক এরকম থাকবেই না যে সময় 3 বছরের বেশি। সুতরাং এখানে তোমরা বর্গমূল পাবে, আর না হলে ঘনমূল পাবে, ঠিক আছে। তাহলে এবার অঙ্কটা শুরু করি। এখানে সূত্রটা আমরা প্রথমে লিখে নিলাম, আর এখানে যে যে তথ্য দিয়ে দিয়েছে সেই সেই তথ্যগুলোকে আমরা ডান দিকে লিখে নেব। তাহলে এখানে লিখে নাও যে প্রদত্ত সময়, অর্থাৎ টি 2 বছর। এবার ধরে নাও, ধরি আসলের পরিমাণ পি টাকা। অতএব
সুদাসলের পরিমাণকে আমরা এখানে এ দ্বারা চিহ্নিত করছি। সুদাসলের পরিমাণ অর্থাৎ এ ইকুয়ালস টু হবে 1.96 পি। ঠিক আছে, এবার আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। 100, টি এর জায়গায় লিখবো 2, এর জায়গায় লিখবো 1.96 পি ডিভাইডেড বাই পি মাইনাস 1। ঠিক আছে, পার্সেন্টেজ। এবার এখানে পি আর পি ক্যান্সেল হয়ে গেল, তাহলে হচ্ছে 100। এবার 1.96, এই দশমিকটা যদি আমরা তুলে দিই তাহলে নিচে 100 চলে আসবে, কারণ দশমিকের পর 2 ঘর আছে। তাহলে 100 দিয়ে ভাগ করব, আর এটা বর্গমূল। বর্গমূলের ক্ষেত্রে আমরা এখানে 2 লিখতেও পারি, নাও লিখতে পারি। ঠিক আছে, মানেটা একই বোঝায়। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 196 এর বর্গমূল কত হয় 14, আর 100 বর্গমূল হয় 10 মাইনাস 1। তাহলে এবার যদি আমরা বিয়োগ করি 14 মাইনাস 10 বাই 10 পার্সেন্টেজ। এরপরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে 14 থেকে আমাদের 10 বাদ দিতে হবে, তাহলে কত হবে 4, আর নিচে 10। এবার একটা জিরো ক্যান্সেল করে দাও, তাহলে কত আসবে 40%। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে উত্তর। বন্ধুরা, পরের অঙ্ক 5 দাগের 3, এটি হচ্ছে অংশীদারি কারবার থেকে দেওয়া হয়েছে। অঙ্কতে বলা হচ্ছে এ ও বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে টাকা বিনিয়োগ করে। তারা লাভের 10% সমাজ কল্যাণে খরচ করার পর লাভ বণ্টিত হলে এর লাভ হয় 4,860 টাকা। ব্যবসায় মোট লাভ কত ছিল? দেখো বন্ধুরা, এখানে এ ও বি এর মূলধনের অনুপাত এখানে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যে টাকাটা তারা ব্যবসায় লাগিয়েছে সেই টাকার অনুপাতটা দেওয়া হয়েছে। এ ব্যবসায় যদি 3 টাকা লাগায়, তাহলে বি লাগিয়েছে ব্যবসায় 2 টাকা। 3:2 এর অর্থ এটাই যে এ যদি 3 টাকা ব্যবসায় লাগায়, তাহলে বি লাগিয়েছে 2 টাকা। এখন মানে কত টাকার মধ্যে? 5 টাকার মধ্যে। যদি 5 টাকা যদি দুজনে মিলে ব্যবসা লাগায়, তার মধ্যে এর টাকা হচ্ছে 3 টাকা আর বি এর টাকা হচ্ছে 2 টাকা। এবার লাভের 10%, লাভ যা হয়েছে তার 10% কি হয়েছে, সমাজ কল্যাণে খরচ করার পরে যে অবশিষ্ট টাকার পরিমাণটা থাকে, সেই টাকাটা এ আর বি দুজনা এবার ভাগাভাগি করে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এবং ভাগ করার পর এর এর লাভের পরিমাণটা হচ্ছে 4,860 টাকা। তাহলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল আমাদের বার করতে হবে। দেখো, এই 10% এর অর্থ হচ্ছে যদি ব্যবসায় মোট লাভ 100 টাকা হয়, তাহলে তার মধ্যে 10 টাকা সমাজ কল্যাণে খরচ করা হবে। আর তাহলে কত টাকা পড়ে থাকবে? 90 টাকা পড়ে থাকবে। এই 90 টাকাটা তারা দুজনে এ এবং বি দুজনা ভাগ করে নেবে। ঠিক আছে, তাহলে 90 টাকা যদি ভাগ করে নেয় দুজনা, তাহলে সেখানে মোট লাভের পরিমাণ কিন্তু 100 টাকা। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু কি করব, এখানে মোট লাভ আমরা এখানে এক হচ্ছে এটাকে মানে যেহেতু এই অঙ্কটা আমরা অনেকভাবে করতে পারি, তো তোমরা এই শতকরার সাহায্য নিয়েও তোমরা অঙ্কটা করতে পারো সরাসরি, এখানে কোনো কিছু এক্স না ধরেও করতে পারো। আর একটা উপায় হচ্ছে যেখানে তোমরা এক্স ধরে অঙ্কটাকে করতে পারো। তো আমি এখানে এক্স ধরে করছি। যখন এই শতকরার অঙ্ক থাকবে এবং সেখানে যদি আমাদের এক্স ধরে অঙ্কটা করতে হয়, তাহলে সেক্ষেত্রে সবসময় তোমরা যেটা নির্ণয় করতে বলবে সেটাকে তোমরা কি করবে, 100x ধরে নেবে। তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা করা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, 100x তোমরা এক্স ধরেও করতে পারো, কিন্তু 100x ধরে যদি করো তাহলে অঙ্কটা দেখবে অনেক সহজে হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখো অঙ্কটা একটু ছবির মাধ্যমে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। যদি 100x টাকা যদি ব্যবসায় মোট লাভ হয়, ঠিক আছে, মোট লাভের পরিমাণটা আমি ধরে নিচ্ছি 100x টাকা, তাহলে তার 10% মানে কি, 100x এর 10% মানে হলো 100x ইন্টু 10/100। তাহলে এই 100 কেটে গেল, তাহলে কত হলো 10x টাকা। এখন এই 100x টাকার মধ্যে 10x টাকা অর্থাৎ মানে 10% সমাজ কল্যাণে খরচ করা হয়েছে, তাহলে বাকি কত থাকবে? এখন যদি 10x টাকা যদি সমাজ কল্যাণে খরচ করা হয়, তাহলে বাকি টাকার পরিমাণ কত হবে? 100x থেকে 10x টাকা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কত থাকবে? 90x।
ঠিক আছে? তাহলে এই 90x টাকা এ এবং বি দুজনা ভাগ করে নিচ্ছে। তাহলে যদি ভাগ করে নেয় তাহলে এ কত টাকা পাবে? দেখো 90x ইন্টু এর টাকাটা হচ্ছে 3 টাকা, কত টাকার মধ্যে? 5 টাকার মধ্যে। তাহলে এখানে কাটাকুটি করো, তাহলে কত হচ্ছে? তাহলে এখানে আসলো 18x ইন্টু 3, তার মানে 54x টাকা। এই টাকাটা হচ্ছে এর লভ্যাংশ এবং এই লভ্যাংশটাই হচ্ছে 4,860 টাকা। কারণ এখানে বলে দিয়েছে এর লাভের পরিমাণ 4,860 টাকা। তাহলে আমরা কি বলবো? 54x এই টাকাটা সমান সমান 4,860 টাকা। এবার তোমরা যদি এখান থেকে কাটাকুটি করো তাহলে এখানে x এর ভ্যালু পাচ্ছ 90। এবার x এর ভ্যালু যদি 90 হয়, মোট লাভের পরিমাণ কত ছিল? 100x। তার মানে হয়ে গেল 100 ইন্টু 90 অর্থাৎ 9,000 টাকা। তাহলে এটা আমাদের উত্তর। ঠিক আছে? তাহলে আমরা এইভাবেই করবো অঙ্কটা। একবার তাহলে করি, এবার তোমরা নোট ডাউন করো। তাহলে এখানে ধরে নিচ্ছি, ধরি ব্যবসায় মোট লাভ হয় 100x টাকা। অতএব 100x টাকার 10% সমান সমান 100x ইন্টু 10/100 টাকা। তাহলে এখানে 100 কেটে দাও, তাহলে কত হচ্ছে? 10x টাকা। এবার যে অবশিষ্ট টাকার পরিমাণটা থাকবে সেই টাকাটাই এ এবং বি তারা দুজনে ভাগ করে নেবে। অতএব অবশিষ্ট টাকার পরিমাণ মোট টাকা ছিল 100x টাকা, তার থেকে 10x টাকা সমাজ কল্যাণে খরচ করার পর যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে 100x মাইনাস 10x টাকা। তাহলে কত হবে? 90x টাকা। ঠিক আছে? 100টা x থেকে 10টা x বাদ দিলাম, তাহলে 90টা x পড়ে থাকবে। এবার এই টাকাটাই এ এবং বি ভাগ করে নেবে। এখন 90x টাকা এ এবং বি 3:2 অনুপাতে ভাগ করে নিলে এর লভ্যাংশ হবে তাহলে কত হবে? 90x ইন্টু 3/3 প্লাস 2। নিচে আমরা সবসময় আনুপাতিক সমষ্টি লিখবো। আনুপাতিক সমষ্টি মানে অনুপাতে যে যে সংখ্যাগুলো দেখছি সেই সংখ্যাগুলোর যোগফল। ঠিক আছে? তাহলে এখানে আমরা পাচ্ছি কত টাকা? 90x ইন্টু 3/5। 5 দিয়ে যদি কাটি, 5 18 90 এবং 18 ইন্টু 3 কত হবে? 54। আর এখানে একটা x থাকলো, তাহলে এত টাকা। এবার এই পরিমাণ টাকাটাই হচ্ছে এখানে দিয়ে দেওয়া হয়েছে 4,860 টাকা। তাহলে এখন আমরা একটা সমীকরণ তৈরি করব। প্রশ্ন অনুসারে 54x ইকুয়ালস টু 4860। এবার এখান থেকে সমাধান করলেই আমরা পেয়ে যাব x। তাহলে x ইকুয়ালস টু 4860 ডিভাইডেড বাই 54। ঠিক আছে? এবার কাটাকুটি করি। তো যদি 9 দিয়ে কাটি, 6 নং 54, 9 দিয়ে কাটলে 5 নং 45 আর 4 নং 36, 0। 6 দিয়ে আবার কাটো, 90। তাহলে আমরা x ইকুয়ালস টু কি পেলাম? 90 পেলাম। এবার এক্সটাই কিন্তু আমাদের এখানে উত্তর না। আমরা এখানে ব্যবসায় মোট লাভটা ধরেছিলাম 100x টাকা। সুতরাং 100-র সাথে এখন x এর মান অর্থাৎ 90কে গুণ করলেই আমরা পেয়ে যাব ব্যবসায় মোট লাভ, যেটা হবে তোমাদের উত্তর। অতএব ব্যবসায় মোট লাভের পরিমাণ 100 ইন্টু 90।
এত টাকা, অর্থাৎ 9,000 টাকা। খুবই সহজ একটা অঙ্ক ছিল, তাই তো? তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। বন্ধুরা, পরের দাগের প্রশ্ন 6-1, এটি দ্বিঘাত সমীকরণ থেকে দেওয়া হয়েছে। প্রশ্নে বলা হচ্ছে 3x² + 5x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার বীজদ্বয় হবে আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার। দেখো বন্ধুরা, এই প্রশ্নটি খুবই সহজ প্রশ্ন এবং এই প্রশ্নটা সমাধান করার জন্য তোমাদের কি করতে হবে, একটা সূত্র জানতে হবে। যে সূত্রটা হচ্ছে এইরকম, যে যদি তোমাদের কোনো দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলে আর সেখানে যদি দুটো বীজ দিয়ে দেয়, সেটা সরাসরি দিয়ে দিতে পারে অথবা সরাসরি নাও দিতে পারে, মানে তোমাদের বার করে নিতে হবে এইরকম। কিন্তু তোমাদের যদি দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলে তাহলে তার জন্য একটি সূত্র আছে, সেটি হলো এরকম: x² মাইনাস বীজ দুটির যোগফল, বা আমরা সমষ্টিও বলতে পারি, বীজ দুটির যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল ইকুয়ালস টু 0। ঠিক আছে, এইটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ গঠন করার সূত্র। এখন যেহেতু এই প্রশ্নে আমাদের একটি দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে, একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যার বীজদ্বয় আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার, তাহলে এক্ষেত্রে আমাদের যে সমীকরণটা নির্ণয় করতে হবে সেটা কিরকম হবে? x² মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, মানে বীজ দুটির যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল, অর্থাৎ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, তাই তো, ইকুয়ালস টু 0। তাহলে এই যে সমীকরণটা আমাদের নির্ণয় করতে হবে, এখানে এই সমীকরণটা বার করতে গেলে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ারের যোগফল এবং আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ারের, মানে আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার, অর্থাৎ আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ারের গুণফল। এই দুটোর মান বার করার পর তোমরা কি করবে, এইখানে আর এইখানে বসিয়ে দিয়ে একটু সরল করবে, তোমরা উত্তরটা পেয়ে যাবে। এবার এখন প্রশ্ন হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার পাবো কোথা থেকে? দেখো বন্ধুরা, এই আলফা আর বিটা তোমাদের এই সমীকরণ থেকে বার করে নিতে হবে। এখানে আলফা আর বিটা এই সমীকরণ, যে সমীকরণটা এখানে দিয়ে দিয়েছে, এই সমীকরণের দুটো বীজ। এবং আমরা সবাই জানি কোনো সমীকরণের দুটো বীজ যদি জানা থাকে তাহলে সেই সমীকরণের বীজদ্বয়ের যোগফল এবং বীজদ্বয়ের গুণফল তাও আমরা সূত্রের মাধ্যমে বার করে নিতে পারি। ঠিক আছে, তাহলে এবার আমরা অঙ্কটা করি এবং সেখানে আমি সূত্র লিখে দেব, সেই সূত্রের সাহায্যে তোমাদের অঙ্কটা করতে হবে। আর যেগুলো সূত্র আমরা এখানে লিখবো বা ব্যবহার করব সেই সূত্রগুলো অবশ্যই কিন্তু তোমরা মনে রাখবে। যদি না মনে রাখো তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু করাটা সম্ভব না। ঠিক আছে, তাই আমরা সূত্রগুলোকে মনে রাখবো। তাহলে সবার প্রথমে লিখবো যেহেতু, তাহলে এখান থেকে সমাধানটা শুরু হচ্ছে, যেহেতু 3x² প্লাস 5x প্লাস 2 ইকুয়ালস টু 0 সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা, অতএব আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি আলফা আর বিটার যদি আমরা যোগ করে দিই তাহলে এটা কি হচ্ছে, বীজদ্বয়ের সমষ্টি বা যোগফল। তার সূত্র হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এখন বন্ধুরা দেখো, এখানে আমরা এক্স এর সহগ কত দেখতে পাচ্ছি, এক্স এর সহগ বলতে এক্স এর পাশে যেটা থাকবে সেই সংখ্যাটা। ঠিক আছে, তাহলে এক্স এর পাশে এখানে কত আছে, 5 আছে, তাহলে এখানে প্রথমে মাইনাস দেবো, এবার এক্স এর সহগটাকে লিখবো, এক্স এর সহগ হচ্ছে 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এবার এক্স স্কোয়ারের সহগ বলতে বোঝাচ্ছে এক্স স্কোয়ারের পাশে কত আছে, 3 আছে, তাহলে 3। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম আলফা প্লাস বিটা, এটার মান হচ্ছে -5/3। এটা আমাদের কিন্তু কাজে লাগবে, এটাকে আমরা বক্স করে দিলাম। এবার বার করব এই সমীকরণের দুটো বীজ যে আলফা আর বিটা তাদের গুণফল।
এবার তাহলে লিখবো আলফা ইন্টু বিটা, এটা সূত্র হচ্ছে এক্স বর্জিত পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এইগুলো কিন্তু সূত্র, তাই তোমাদের খুব ভালো করে এগুলো মুখস্থ রাখতে হবে। এবার এক্স বর্জিত পদ মানে তোমরা দেখো এই যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া হয়েছে, এই দ্বিঘাত সমীকরণের কোন পদটাতে এক্স নেই? আমরা প্রথম পদে এক্স দেখতে পাচ্ছি, দ্বিতীয় পদেও এক্স আছে দেখতে পাচ্ছি, কিন্তু তৃতীয় পদে এক্স নেই। ঠিক আছে, তাই এইটাকে আমরা বলবো এক্স বর্জিত পদ। এখানে শূন্যও কিন্তু এক্স বর্জিত পদ, কিন্তু এইটাকে আমরা ধরবো না। সবসময় শূন্যর মানে এই সমীকরণের বাদিকে যেটা আছে সেখান থেকে আমরা এক্স বর্জিত পদটা খুঁজবো। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে এক্স বর্জিত পদ 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, যেমনটা এখানে ব্যবহার করেছিলাম। এক্স স্কোয়ার সহগ কত? 3, তাহলে এখানে লিখবো আবার 3। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম আলফা বিটা হচ্ছে 2/3। এবার বন্ধুরা আমরা কি বার করব? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটা আমাদের লাগবে। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারটাকে এবার বার করে নিই। তাহলে এবার লিখবো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এবার দেখো, আমরা যদি আলফাটাকে যদি ধরে নিই এ আর বিটাটাকে যদি ধরে নিই বি, তাহলে এর কাজ করছে আলফা আর বি এর কাজ করছে বিটা। তাহলে এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা সূত্র ফেলে দেবো। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা আমরা এখানে ব্যবহার করব সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার এই সূত্রটাই কেন ব্যবহার করব? কারণ এখানে আমরা আলফা প্লাস বিটা অর্থাৎ এ প্লাস বি এটা জানি, তাহলে যে মানটা জানি তার আকারেই আমরা সূত্রটা ব্যবহার করব। তাহলে এখানে লিখব আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। এবার বন্ধুরা আমরা যে মানগুলো জানি এখানে বসিয়ে দেবো। তাহলে আলফা প্লাস বিটার মান -5/3। তাহলে এই -5/3 আমরা এখানে বসিয়ে দেবো, -5/3, আর এখানে হোল স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার দেবো, -2 ইন্টু আলফা বিটা। এবার আলফা বিটার মান 2/3, তাহলে এখানে 2/3 বসে দাও। এবার এটাকে একটু সরল করো। তাহলে দেখো -5/3 হোল স্কোয়ারের মানে কি? -5/3 হোল স্কোয়ারের মানে হলো -5/3 ইন্টু -5/3, অর্থাৎ দুবার গুণ করবো আমরা। এবার এখানে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর উপরের সাথে উপরের সংখ্যা গুণ করব, নিচের সাথে নিচের সংখ্যা গুণ করব। তাহলে 5 5 কত হয়? 25, আর 3 3 9, অর্থাৎ 25/9। তাহলে এখানে লিখবো 25/9 মাইনাস এখানে 2 দুগুণে 4। ঠিক আছে, তোমরা অনেকেই এখানে ভুল করো, 2 এর সাথে এই 2টাকে গুণ করো, আবার 2 এর সাথে 3টাকে গুণ করো। এটা কিন্তু হবে না, কারণ 2 ইন্টু 2/3 এর অর্থ হচ্ছে 2/1 ইন্টু 2/3। তাহলে উপরের সাথে উপরের সংখ্যা গুণ হবে আর নিচের সাথে নিচের সংখ্যা গুণ হবে, অর্থাৎ 4/3 হবে। এবার আমরা এখানে লসাগু করব। ঠিক আছে, তা 9 আর 3 এর লসাগু হয় 9, তাহলে এখানে 25 বসে যাবে। আর এখানে 9 কে 3 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 3 পাবো। এবং সেই ভাগফলের সাথে উপরের সংখ্যাটাকে গুণ করব, অর্থাৎ ভাগফল 3, 3 এর সাথে 4 গুণ করলে 12। তাহলে এখানে এবার বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে? 13/9। তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের মান হচ্ছে 13/9। এটা কিন্তু আমরা সরাসরি ব্যবহার করব। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু 13/9। এবার আমরা বার করব আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। এবার আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের অর্থ হলো আলফা বিটার হোল স্কোয়ার। এবার বন্ধুরা আলফা বিটার মান তো আমরা জানি এখানে 2/3, তাহলে এখানে লিখব 2/3 এর হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 4/9। তাহলে বন্ধুরা আমরা পেয়ে গেলাম আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের মান 4/9। এবার দেখো বন্ধুরা, যেমনটা আমি প্রথমে বলেছিলাম যে সমীকরণটা আমাদের নির্ণয় করতে হবে তার যদি দুটো বীজ আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার হয়, তাহলে সেই সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন এই সমীকরণে আমাদের আলফা স্কোয়ার আর প্লাস বিটা স্কোয়ারের মানটা বসাতে হবে, আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের মানটা বসাতে হবে। বসিয়ে দিয়ে আমরা একটু সরল করব, সরল করলেই আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে এবার আমরা এখানে লিখব এখন যে দ্বিঘাত
সমীকরণের দুটি বীজ আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার তা হলো এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান আমরা বার করেছিলাম 13/9, তাই তো 13/9। তাহলে এখানে বসিয়ে দিই 13/9 এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মান হচ্ছে 4/9 ইকুয়ালস টু 0। তো বন্ধুরা তোমরা যদি এতটাও যদি উত্তরটা রাখো না পরীক্ষায়, যদি এরকম একটা অঙ্ক পরীক্ষায় দেয় আর এত অব্দি তোমরা করে ছেড়ে দিলে, তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে আমি আরো একটা স্টেপ করে তোমাদের উত্তরটা দেখাচ্ছি, তবে এত অব্দি তোমরা রাখতে পারো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ আছে। তাই এখানে কি করবো, এই ভগ্নাংশ থেকে আমরা পূর্ণ সংখ্যাতে নিয়ে আসবো। তার জন্য উপায় হচ্ছে, এখানে 9 দেখতে পাচ্ছি, এখানে 9 দেখতে পাচ্ছি নিচে, তো নিচের সংখ্যাগুলো লসাগু করতে হয়। এখানে যেমন দুটো সংখ্যাই 9, তাহলে 9 লসাগু কত হবে, 9 হবে। তাই প্রত্যেকটা সংখ্যাকে তখন তোমরা 9 দিয়ে গুণ করবে। ঠিক আছে, তাহলে যদি 9 দিয়ে গুণ করি তাহলে 9 ইন্টু এক্স স্কোয়ার কত হবে, 9x স্কোয়ার হবে। এবার এটাকে আমরা রাফে গুণ করে দেখিয়ে দিচ্ছি, 13/9 ইন্টু এক্স ইন্টু আবার আমরা 9 দিয়ে গুণ করছি, তাহলে 9 9 কেটে গেল, তাহলে কত হলো 13x। একইভাবে যদি 4/9 কে আমরা যদি 9 দিয়ে গুণ করি, 9 9 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 4 থাকছে। আর বন্ধুরা এই জায়গাটাতে এই যে জিরোটা দেখতে পাচ্ছেন, এই জিরোর সাথেও কিন্তু আমাদের 9 গুণ করতে হয়। ঠিক আছে, কারণ এটা সমীকরণ। আমি যদি বাঁদিকের প্রত্যেকটা সংখ্যার সাথে 9 গুণ করি, তাহলে ডান দিকের সংখ্যার সাথেও 9 গুণ করতে হয়। ঠিক আছে, তাই এখানে 0 ইন্টু 9 করলে কত হয়, 0 হয়। তাই এই মানটার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা একটা সমীকরণ পেলাম, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। বন্ধুরা পরের প্রশ্ন 6-2, এই অঙ্কটা তোমাদের দ্বিঘাত সমীকরণ থেকে দেওয়া হয়েছে। অঙ্কতে বলা হচ্ছে বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে দেখা হয় যে এ প্লাস বি ইকুয়ালস টু 2c। এখন বন্ধুরা কোনো দ্বিঘাত সমীকরণের বীজ অর্থাৎ এক্স এর মান তখনই সমান হবে যখন সেই দ্বিঘাত সমীকরণের নিরূপক বা নিয়ামক এটার মান যখন 0 হবে। এখন নিরূপক বা নিয়ামক বলতে কি বোঝায়, কোনো দ্বিঘাত সমীকরণের যদি দ্বিঘাত সমীকরণটা যদি এরকম হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এটা যদি আমরা একটা দ্বিঘাত সমীকরণ ধরে নিই যেখানে এ 0 নয়, ঠিক আছে, এ যদি 0 হয়ে যায় তাহলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ থাকে না, তখন এটা রৈখিক সমীকরণ হয়ে যায়। তো যাই হোক, এ যদি 0 না হয় এবং এটা যদি একটি দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে এখানে আমরা এক্স এর দুখানা মান পাবো। কেন, তার কারণ এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে, 2 আছে, তাই এখানে আমরা এক্স এর দুটো মান পাবো এবং এক্স এর এই দুটো মানকে আমরা বলবো এক্স এর বীজ, মানে সমীকরণের বীজ। এখন এই এক্স এর যে দুটো মান হয় সেই দুটো মান তখনই সমান হয় যখন নিরূপক 0 হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হয়। এই বি স্কোয়ার মাইনাস 4ac এই অংশটাকেই আমরা বলি নিরূপক। এখন আমাদের এই যে দ্বিঘাত সমীকরণটা দিয়ে দেওয়া হয়েছে, বলেছে তো এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ সমান, তাহলে এই দ্বিঘাত সমীকরণের নিরূপক কি হবে সেটা আমাদের আগে বার করতে হবে এবং সেই নিরূপকটাকে আমরা শূন্যর সাথে সমান সমান করে দিয়ে যে সমীকরণটা পাবো, সেই সমীকরণটার সাহায্য নিয়েই আমরা এই অংশটা প্রমাণ করব যে a প্লাস বি ইকুয়ালস টু 2c। ঠিক আছে, আচ্ছা, এবার এইটা প্রমাণ করতে গেলে বন্ধুরা আমাদের একটা সূত্রর দরকার। সেই সূত্রটা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, এই সূত্রটা যদি তোমরা মনে রাখতে পারো তবেই কিন্তু করতে পারবে। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, ঠিক আছে, এটা সূত্র হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab
প্লাস 2bc প্লাস 2ca। এবার বন্ধুরা এই জায়গাটাতে যদি আমি প্লাস সির জায়গায় যদি এরকম করে দিই, দেখো এই সূত্রটাই আমি একটু চেঞ্জ করে দেবো। এখানে সি এর জায়গায় যদি আমি মাইনাস সি করে দিই, ঠিক আছে, সি এর জায়গায় যদি মাইনাস সি করে দিই, তাহলে বন্ধুরা দেখো সূত্রটা একটু পরিবর্তন হয়ে যাবে, মানে একই থাকবে, শুধু এখানে চিহ্ন পাল্টে যাবে। এ স্কোয়ার হবে প্লাস বি স্কোয়ার হবে, এখানে মাইনাস সি হোল স্কোয়ার হবে, এখানে হবে 2ab, যেখানে সি থাকবে সেখানে আমরা মাইনাস করে দেবো, 2b ইন্টু মাইনাস সি প্লাস 2 মাইনাস সি ইন্টু এ। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার তাহলে এখানে দেখো কত হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর মাইনাস সি এর হোল স্কোয়ার কত হয়, মাইনাস সি ইন্টু মাইনাস সি অর্থাৎ সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে মাইনাস মধ্যে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে সি স্কোয়ার হচ্ছে, এখানে প্লাস 2ab হচ্ছে, আর এখানে হচ্ছে মাইনাস 2bc, প্লাসে মাইনাসে মাইনাস হয়, আর এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 2ca। এবার বন্ধুরা আমরা এইটা কেন বোঝালাম, এটা একটা ব্যাপার, আমি তো এই সূত্রটা তোমাদের লিখিয়ে দিলাম, আর এটা কেন বোঝালাম দেখো, এই এই অংশটাই কিন্তু আমাদের এখানে এই অঙ্কটা করতে গেলে কাজে লাগবে। তো এই জন্য আমি এখানে একটা সংখ্যার আগে মাইনাস চিহ্ন ধরে নিলাম। এবার বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ সব জায়গায় প্লাস আছে, শুধু এই দুটো জায়গায় চেঞ্জ হয়েছে, এই দুটো জায়গায় মাইনাস হয়ে গেছে। এবার বন্ধুরা দেখো তো এই দুটো রাশির মধ্যে কোন জিনিসটা, এবিসি এর মধ্যে কোনটা হচ্ছে কমন বা সাধারণ আছে, সি আছে, তাই না? সিটা আমরা দেখতে পাচ্ছি এখানেও আছে এখানেও আছে, এখানে সি নেই, তাই এখানে চিহ্ন যা ছিল সেটাই আছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি দুটোতেই সি আছে, তাই এখান থেকে আমাদের ধরে নিতে হবে যে সি সংখ্যাটার আগেই চিহ্নটা মাইনাস ছিল। ঠিক আছে, আমি বোঝাতে পেরেছি? দেখো এখানে বি আছে এখানে এ আছে, কিন্তু সি দুটোতেই আছে, তার মানে এর থেকে ধরে নিতে হবে সি এর চিহ্নের জন্যই এখানে প্লাস গুলো, যেটা প্লাস ছিল আগে, এখানে প্লাস ছিল এখানে প্লাস ছিল, সেই প্লাস গুলো মাইনাস হয়েছে, তার মানে সিটাই মাইনাসে ছিল, তাই তো? এইবার আমরা এই অঙ্কটা করতে গেলেই কিন্তু আমরা এই যে যুক্তিটা, সেই যুক্তিটাই এখানে ব্যবহার করব। ঠিক আছে, তোমরা এটা লিখে নাও, আমি এবার এটা মুছে দেবো। আচ্ছা বন্ধুরা দেখো, এখানে যেহেতু সমীকরণে আগে থেকেই এ বি সি ছোট হরফে এখানে দেওয়া আছে, তাই এখানে আমরা ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ধরে একটা দ্বিঘাত সমীকরণ ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে এই সমীকরণটাকে আমরা 1 নম্বর দিলাম, আর এই সমীকরণটাকে আমরা 2 নম্বর দেব, এবং বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়ালস টু 0, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এবার আমরা এই দুটো সমীকরণকে যদি তুলনা করি, তাহলে এ এর মান আমি বলতে পারি বি মাইনাস সি, বি এর মান বলতে পারি সি মাইনাস এ, আর সি এর মান বলতে পারি এ মাইনাস বি, তাই তো? তাহলে এবার 1 ও 2 তুলনা করে পাই a equals to b minus c, b equals to c minus a, এবং c equals to a minus b। এবার আমরা লিখব অতএব নিরূপক, তাহলে নিরূপক ইকুয়ালস টু আমরা কি জানি যে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এবার আমরা এখানে বি এর জায়গায় মানটা বসিয়ে দেবো, সি মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ অর্থাৎ বি মাইনাস সি ইন্টু সি অর্থাৎ এ মাইনাস বি। ঠিক আছে বন্ধুরা, এইবার আমরা যেহেতু নিরূপক পেয়ে গেছি, তাহলে এই নিরূপকের মানটা এখন যদি আমরা বলি যে 0, তাহলে কি হবে, বীজ দুটি সমান হবে। এবার লিখব যেহেতু প্রদত্ত অর্থাৎ যেটা দেওয়া আছে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান, অতএব নিরূপক ইকুয়ালস টু 0 হবে। এবার নিরূপকের মানটা আমরা এখানে বসিয়ে দেবো, অর্থাৎ সি মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 4 বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু 0।
এবার বন্ধুরা আমরা এখানে সি মাইনাস এ হোল স্কোয়ারের সূত্র ফেলে দেবো, ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আকারে, ঠিক আছে। তাহলে সিটা যদি এর কাজ করে আর এটা যদি বি এর কাজ করে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা সবাই জানি, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এইভাবে। তাহলে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার, আর এখানে আমরা গুণ করব বি মাইনাস সির সাথে এ মাইনাস বি গুণ করব। তাহলে বি এর সাথে এ কে গুণ করলে আমরা পাবো এ বি, বি এর সাথে বি কে গুণ করলে আমরা পাবো মাইনাস বি স্কোয়ার, সি এর সাথে এবার এ কে গুণ করবো, এখানে মাইনাস আছে, ঠিক আছে, তাহলে মাইনাস এসি, আর এখানে মাইনাস সি এর সাথে মাইনাস বি কে গুণ করলে প্লাস বিসি ইকুয়ালস টু 0। এবার বন্ধুরা এখানে 4-এর সাথে এই ভিতরের সংখ্যাগুলোকে গুণ করব, আর এখানে হচ্ছে সি স্কোয়ার, এখানে প্লাস এ স্কোয়ারটাকে রাখো, আর তারপরে মাইনাস 2ca, এবার এখানে মাইনাস 4ab। আর একটা ব্যাপার বন্ধুরা, এই ব্র্যাকেটের এই সংখ্যার সাথে 4 দিয়ে তো আমরা গুণ করছি, কিন্তু এই 4-এর আগে কি আছে, মাইনাস আছে, অর্থাৎ -4 দিয়ে গুণ করছি। যখন মাইনাস সংখ্যা দিয়ে যখন গুণ করবো না কোনো সংখ্যাকে, তখন চিহ্নগুলো বিপরীত হয়ে যায়। যেমন ধরো 5 এর সাথে 1 কে গুণ করলে তো 5 হয়, কিন্তু 5 এর সাথে -1 কে গুণ করলে -5 হয়। তাহলে বুঝতেই পারছো, কোনো ঋণাত্মক সংখ্যা দিয়ে যখন একটা সংখ্যাকে গুণ করা হয়, সেটা ধনাত্মক সংখ্যা হতে পারে, ঋণাত্মক সংখ্যা হতে পারে, কিন্তু যে সংখ্যাটাই গুণ করি না কেন তার চিহ্ন বিপরীত হবে। যেমন যদি আমরা -6 এর সাথে যদি -1 গুণ করি, তাহলে এখানে কি পাবো, -6 এর সাথে গুণ করছি, ঠিক আছে, কিন্তু মাইনাস সংখ্যা দিয়ে গুণ করছি, তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 6। তো এখানে -4ab হবে, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস চিহ্নটা পাল্টে যাবে, হয়ে যাবে প্লাস 4b স্কোয়ার, এখানে হয়ে যাবে প্লাস 4ac, এখানে হয়ে যাবে প্লাসটা হয়ে যাবে -4bc ইকুয়ালস টু 0। এবার বন্ধুরা আমরা এখানে কি করব, এখানে এ স্কোয়ারটাকে আগে লিখবো, তারপরে এখানে আমরা সি স্কোয়ারটাকে তারপরে লিখি, আর তারপরে এখানে আমরা 4b স্কোয়ারটাকে লিখি। তোমরা এর পরে বি তারপর সিও রাখতে পারো, অসুবিধা নেই। আচ্ছা আমরা সেটাই করি, এ স্কোয়ারের পরে আমরা বি স্কোয়ার লিখি, তারপর সি স্কোয়ার লিখি, তাহলে 4b স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এরপর আমরা এখানে এবি, ঠিক আছে, এই সংখ্যাটাকে আগে রাখবো, -4ab, তারপর এখানে আমরা রাখবো, দেখো এখানে বিসি, -4bc, আর তারপর এখানে রাখবো, এখানে দেখো +4ac আছে, এখানে -2c আছে, তার মানে 4ac আর এটা 2ac, তাহলে এটা বড় সংখ্যা, তার আগে যোগ চিহ্ন আছে, যোগ দেবো, আর প্লাসে মাইনাসে মাইনাস হয়, অর্থাৎ 4টে এসি থেকে 2টো এসি যদি বাদ দিই তাহলে 2খানা এসি থাকে, ইকুয়ালস টু 0। এবার বন্ধুরা দেখো এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তার মানে এখানে কোনো একটা সংখ্যা কিন্তু মাইনাসে থাকবে, এবং সেটা আমরা বার করব কি করে, দেখো এখানে বিটা দেখো দুটোর মধ্যেই আছে, তার মানে এর অর্থই হচ্ছে এখানে বি এর আগে আমাদের মাইনাস ধরতে হবে, ঠিক আছে, যেমনটা আমি তোমাদের দেখিয়েছিলাম আগে। তাই এখানে আমরা এখানে কি করব, এটাকে একটু চেঞ্জ করে লিখবো, এটাকে স্কোয়ার লিখবো, আর এখানে লিখবো -2b হোল স্কোয়ার। দেখো -2b হোল স্কোয়ারের অর্থ কিন্তু -2b ইন্টু -2b, অর্থাৎ এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 4b স্কোয়ার, অর্থাৎ এইটার চিহ্ন কিন্তু যা ছিল সেটাই থাকছে, কিন্তু 4b হোল স্কোয়ারটাকে আমরা একটু চেঞ্জ করে পরিবর্তন করে এইভাবে লিখবো, তাতে এই ফর্মুলাটা আমরা ফেলতে পারবো, প্লাস সি স্কোয়ার। আর এরপরে আমরা এটাকে সাজাবো ফর্মুলার আকারে, ঠিক আছে, সেই ফর্মুলাটা আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এবার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা লিখেছি, এরপর আমরা লিখবো 2ab, অর্থাৎ 2 ইন্টু a ইন্টু এখানে বি এর কাজ করছে এই 2b, ঠিক আছে, -2b, তাহলে -2b, এরপরে ব্র্যাকেট ক্লোজ, প্লাস 2bc, অর্থাৎ 2 ইন্টু বি এর কাজ করছে এখানে -2b, তাহলে -2b ইন্টু সি প্লাস 2ca, তাহলে সি হচ্ছে এখানে সি আর এখানে এ ইকুয়ালস টু 0। এবার বন্ধুরা তাহলে এইটার জায়গায় আমরা কি লিখতে পারি, a প্লাস বি প্লাস সি, অর্থাৎ a প্লাস -2b প্লাস সি, এটার পুরোটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার কোনো সংখ্যার বর্গ যদি 0 সমান হয় তাহলে সেই সংখ্যাটাই
শূন্যর সমান হয়, অর্থাৎ এখানে আমরা বর্গটা তুলে দেবো। তাহলে এখানে আমরা পাচ্ছি a প্লাস এ মাইনাস টু বি প্লাস সি ইকুয়ালস টু 0। অর্থাৎ এবার টু বিটাকে আমরা এদিকে নিয়ে চলে যাব। তাহলে আমরা কি পেয়ে গেলাম? a প্লাস সি ইকুয়ালস টু 2b। তো বন্ধুরা আমরা কি পেলাম? a প্লাস সি ইকুয়ালস টু 2b। কিন্তু দেখো তোমাদের অঙ্কটাতে কি প্রমাণ করতে দিয়েছিল? অঙ্কটাতে প্রমাণ করতে দিয়েছিল a প্লাস বি ইকুয়ালস টু 2c। আমাদের আসলো কি? a প্লাস সি ইকুয়ালস টু 2b। সুতরাং এই অঙ্কটাতে একটু ভুল আছে, এটা কিন্তু ভুল দিয়েছে, এটা হবে না, এটা সঠিক হবে। তো এই অঙ্কটা একটু সঠিক করে নিও তোমরা, ঠিক আছে? এটাই হবে সঠিক। a প্লাস সি ইকুয়ালস টু 2b, এইটা আমাদের প্রমাণ করতে হবে, যেটা আমরা এখানে প্রমাণ করেছি। বন্ধুরা পরের প্রশ্ন 6-3, এটি দ্বিঘাত সমীকরণ থেকে দেওয়া হয়েছে। অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক, কিন্তু তোমাদের এই ধরনের অঙ্ক করতে গেলে কিন্তু বারবার করে অঙ্কগুলো পড়তে হবে এবং সংখ্যার ব্যাপারে তোমাদের কিন্তু জ্ঞান থাকা দরকার। এই ধরনের অঙ্কতে দেখো বলা হচ্ছে অযুগ্ম সংখ্যা, ঠিক আছে? অযুগ্ম সংখ্যা, তো অযুগ্ম সংখ্যাটা কি? আবার বলছে ধনাত্মক সংখ্যা, ঠিক আছে? আবার বলছে ক্রমিক সংখ্যা। তো এইগুলোর অর্থ কিন্তু তোমাদের বুঝতে হবে। দুটি ক্রমিক, ধনাত্মক, অযুগ্ম সংখ্যা। দেখো অযুগ্ম সংখ্যার অর্থ হলো বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, ঠিক আছে? এবার বিজোড় সংখ্যা যেমন উদাহরণ হচ্ছে 1, 3, 5, 7, 9, 11, এগুলো সবই হচ্ছে বিজোড় সংখ্যা। এবার তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, কোনো একটা বিজোড় সংখ্যার পরবর্তী বিজোড় সংখ্যাটা সেই সংখ্যা থেকে 2 বেশি হয়। যেমন 5 প্লাস 2 কত হচ্ছে? 7। তাহলে একটা বিজোড় সংখ্যা হলে ঠিক তার পরবর্তী অর্থাৎ ক্রমিক বিজোড় সংখ্যাটা কত হবে? তার থেকে 2 বেশি হবে। তো এখানে তো আমরা জানি না যে সংখ্যা দুটো কি কি হবে, তাই আমরা একটা বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা ধরে নেব x। তাহলে এর পরবর্তী অযুগ্ম সংখ্যাটা অবশ্যই x প্লাস 2 হবে, তাই তো? তোমরা এখানে x প্লাস 2 না ধরে x মাইনাস 2 ও কিন্তু ধরতে পারো, কারণ 7 যদি কোনো একটা বিজোড় সংখ্যা হয় তাহলে তার আগের সংখ্যাটা 2 কম হচ্ছে। অর্থাৎ একটা সংখ্যা যদি x হয় তাহলে তার আগের বিজোড় সংখ্যাটা x মাইনাস 2 হবে। তো তোমরা দুটো উপায়েই অঙ্কটা করতে পারো। একটা সংখ্যা যদি x হয় আর একটা সংখ্যা x প্লাস 2 হবে, এইভাবে ধরে করতে পারো। অথবা একটা সংখ্যা যদি x হয় আর একটা অযুগ্ম সংখ্যা হবে x মাইনাস 2, এইভাবে ধরেও করতে পারো। তো আমরা এইটা ধরে চলবো, হ্যাঁ? x আর একটা হবে x প্লাস 2। এবার দুটো অযুগ্ম সংখ্যা তো পেয়ে গেলাম, একটা x আর একটা x প্লাস 2। এবার অঙ্কটাতে বলছেটা কি দেখো, বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম পূর্ণ সংখ্যার গুণফল। তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, প্রত্যেকটা শব্দের কিন্তু এখানে আমাদের মানে জানতে হবে, এটা পূর্ণ সংখ্যা। ধরো আমরা তো এখানে এক্সটা ধরে নিচ্ছি একটা অযুগ্ম সংখ্যা। এখন আমরা এই অঙ্কটা কষতে গিয়ে হয়তো আমরা এক্স এর মান এরকম পেয়ে গেলাম 2/3। এখন 2/3 পেতেই পারি, বা 1/4 এরকম পেতেই পারি, কিন্তু যখন আমরা 1/4 আর 2/3 এই দুটো মানে এইগুলো হচ্ছে ভগ্নাংশ, এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা না, তাহলে এগুলো কিন্তু উত্তর হবে না, ঠিক আছে? কারণ এটা দ্বিঘাত সমীকরণের অঙ্ক, এখানে x এর তোমরা কিন্তু দুটো মান পাবে, দুখানা মান পাবে। এখন দুটো মানের মধ্যে একটা মান ভগ্নাংশ হতেই পারে, যদি ভগ্নাংশ হয় তাহলে সেই মানটাকে আমরা গ্রহণ করব না আনসার, ঠিক আছে? আনসার হিসেবে গ্রহণ করব না এটা। আবার এটাও হতে পারে সংখ্যাটা কিন্তু আবার -5 মানে ঋণাত্মক কোনো সংখ্যাও আসতে পারে। এখন ঋণাত্মক যদি এসে থাকে তাহলে সেটাও কিন্তু আমরা উত্তর হিসাবে নেব না, কারণ এখানে বলেছে সংখ্যাটা ধনাত্মক। এই অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের খুব ভালো করে গুরুত্ব দিয়ে অঙ্কগুলোকে পড়তে হবে এবং তারপরে আমরা উত্তরটাকে লিখব, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। তাহলে সবার প্রথমে আমরা এখানে লিখব, ধরি ধনাত্মক ক্রমিক অযুগ্ম পূর্ণ সংখ্যা দুটি হলো x ও x প্লাস 2। এবার প্রশ্নানুযায়ী বলেছে এই দুটো সংখ্যার গুণফল, অর্থাৎ x ইন্টু এক্স প্লাস 2। তো এইটা হচ্ছে গুণফল, তো এই গুণফলটা হচ্ছে 143। অর্থাৎ এই দুটো সংখ্যার গুণফল যদি আমরা বার করি তাহলে সেটা 143-এর সমান পাবো। অর্থাৎ এটা একটা সমীকরণ তৈরি হলো এবং এই সমীকরণ থেকেই আমরা x এর মানটা বার করব, সমাধান করতে হবে আমাদের, ঠিক আছে? এবার তাহলে আমরা লিখবো প্রশ্নানুসারে x ইন্টু এক্স প্লাস 2, অর্থাৎ সংখ্যা দুটোর গুণফল 143-এর সমান।
এবার বন্ধুরা এটা আমরা সমাধান করব। এখানে x দিয়ে x কে গুণ করি তাহলে কত হবে x স্কোয়ার, আর x দিয়ে 2 কে যদি গুণ করি তাহলে হবে 2x, আর এই 143টা আমরা ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে -143 ইকুয়ালস টু 0। এখন বন্ধুরা এই অঙ্কটাকে আমাদের সমাধান করতে গেলে কি করতে হবে, এখানে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, এবং তোমরা জানো এখানে মিডল টার্ম ব্রেক করে আমাদের করতে হবে। অর্থাৎ 143 সংখ্যাটাকে আমাদের দুটো সংখ্যার গুণফল আকারে রাখতে হবে, যে দুটো সংখ্যার বিয়োগফল এখানে 2 হবে। তাহলে দেখো 143কে আমরা লিখতে পারি 13 ইন্টু 11। তোমরা এখানে উৎপাদক বিশ্লেষণ করে দেখেও নিতে পারো, 11 দিয়ে যদি ভাগ করো তাহলে এখানে হচ্ছে 13, অর্থাৎ 13 গুণ 11 143 হয়, আর 13 থেকে 11 আমরা বাদ যদি দিই তাহলে কত হয় 2 হয়, তাহলে এই 2 এর জায়গায় লিখবো 13 মাইনাস 11। এভাবে তোমরা করতে পারো। দেখো বন্ধুরা এই অঙ্কটা আমি তোমাদের দুভাবে করে দেখাচ্ছি, ঠিক আছে, তোমরা যে কোনো একভাবে অঙ্কটাকে করবে, তো আমি এখানে দুভাবে করাচ্ছি। তো প্রথম হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করছি, এখানে এক্স স্কোয়ার, এই 2 এর জায়গায় আমি লিখবো 13 মাইনাস 11, 13 মাইনাস 11 এক্স, আর এখানে -143 ইকুয়ালস টু 0। এবার এখানে আমি কি করব, এখানে গুণ করে দেবো এক্স স্কোয়ার প্লাস 13 সাথে এক্স কে গুণ করো তাহলে কত হবে 13x, আর 11 সাথে এক্স কে গুণ করা হবে -11x, -143 ইকুয়ালস টু 0। এরপরে আমরা এই দুটো সংখ্যা থেকে কমন নেব, কি কমন যাচ্ছে, তাহলে x, এই x আমরা কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকবে x প্লাস 13। আর এখান থেকে যদি আমরা এই 143 এর অর্থ কি, 143 এর অর্থ 11 গুণ 13, তাহলে এখানে 11 গুণ 13 আছে, আর এখানে আছে 11x, অর্থাৎ 11টাকে আমরা কমন নিয়ে নিতে পারি, তাহলে পড়ে থাকবে x। আর যেহেতু আমি মাইনাস কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে চিহ্নটা কিন্তু বিপরীত হয়ে যাবে, অর্থাৎ এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। তাহলে 143 এর মধ্যে 11 ইন্টু 13 আছে, যার মধ্যে 11টা নিয়ে নিয়েছি, তাহলে 13 পড়ে থাকবে। আর অবশ্যই এই সংখ্যাটা কিন্তু একই থাকা উচিত। এবার বন্ধুরা দেখো এখানে কি কমন যাচ্ছে, আবার x প্লাস 13 কমন যাচ্ছে, তাহলে যদি x প্লাস 13 যদি কমন নিয়ে নিই তাহলে এখান থেকে কি পড়ে থাকবে, এই x পড়ে থাকবে, আর এখান থেকে -11 পড়ে থাকবে ইকুয়ালস টু 0। এবার যেহেতু দুটো সংখ্যার গুণফল 0, তাই আমরা এখানে কি করতে পারি, আমরা প্রতিটা সংখ্যাকে আলাদা আলাদা করে 0 ধরে নিতে পারি। তাহলে এখানে লিখবো হয় x প্লাস 13 ইকুয়ালস টু 0, অথবা x মাইনাস 11 ইকুয়ালস টু 0। এবার এখান থেকে তাহলে কি পাচ্ছি, x ইকুয়ালস টু -13, আর এখান থেকে পাচ্ছি x ইকুয়ালস টু 11। এবার যেমনটা তোমাদের বলেছিলাম আমরা ধনাত্মক মানটাই নেব, ঋণাত্মক মানটা নেব না, কারণ এখানে যে প্রশ্নে বলা হয়েছে, প্রশ্নে কি বলেছে যে ধনাত্মক অযুগ্ম পূর্ণ সংখ্যা, তাহলে ধনাত্মক হতে হবে, তাহলে ঋণাত্মক সংখ্যাটা আমরা নেব না, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা x এর দুটো মান পেলাম, তাহলে এখানে 11 হবে x এর মান। আচ্ছা, এবার এই অঙ্কটা আমি একটু অন্যভাবে সমাধান করছি, এখনো সমাধান শেষ হয়নি, লাস্ট আমি আবার দেখাবো, আর একটু অংশ আমাদের এখানে বাকি আছে। এই অংশটাকে আমি আর একভাবে দেখাবো। দেখো এক্স স্কোয়ার, এখানে -143 আছে না, সেটাকে আমি একটু চেঞ্জ করে লিখবো, আমি এখানে +1 করব, আর এখানে -144 করবো ইকুয়ালস টু 0। এবার যদি তোমরা দেখো -144 প্লাস 1 মানে কিন্তু -143ই হয়, তাই তো। এইবার এই 144টা আমি ওই পাশে নিয়ে চলে যাবো, তাহলে কি থাকলো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 144। এবার দেখো এখানে আমরা কিভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1, 2x কে এইভাবে লেখা যায় 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়ালস টু 144 কে লিখতে পারি 12 স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, বা ওটাকে তোমরা নাও লিখতে পারো, 144 আকারে লেখো 144। এবার এখানে দেখো তো কিসের সূত্র পড়ছে, এ স্কোয়ার, যদি এক্স এর কাজ এ করে আর 1 এর কাজ যদি বি করে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 144। এবার আমরা এখান থেকে স্কোয়ারটা তুলে দেবো, তাহলে এটা হয়ে যাবে একটা প্লাস মাইনাস আসবে, আর এখানে 144 এর বর্গমূল হবে, অর্থাৎ প্লাস মাইনাস 144 এর বর্গমূল হয় 12। এবার আমরা এই 1টাকে পাশে নিয়ে চলে আসবো, তাহলে x ইকুয়ালস টু -1 প্লাস মাইনাস 12। এবার এখান থেকে আমরা x এর দুটো মান লিখবো, একটা মান লিখবো -1
প্লাস 12, আর একটা লিখবো -1 -12। এই প্লাস মাইনাসটা আমরা আলাদা করে দিলাম। এবার 12 থেকে 1 যদি বাদ দিই আমরা পাবো 11, আর -12 -1, তার মানে বড় সংখ্যা 12 আগে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ দেবো, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ -13। দেখো এখানেও পেয়েছিলাম -13 11, আর এখানেও পেয়েছি -13 11। এবার তোমরা এখানে দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে করবে, ঠিক আছে? তোমাদের যেটা সহজ লাগবে তোমরা সেটা করবে। এবার আমরা এখানে লিখবো, যেহেতু সংখ্যাটি ধনাত্মক, অতএব x নট ইকুয়ালস টু -13, অর্থাৎ x এর মান -13 হবে না। সুতরাং x ইকুয়ালস টু 11 হবে। এবার তাহলে এইটা আমাদের একটা উত্তর, ঠিক আছে? এক্সটা আমরা ধরেছিলাম যে যে দুটো সংখ্যা আমাদের এখানে নির্ণয় করতে বলেছে তার একটা সংখ্যা তো এক্স, তাহলে একটা সংখ্যা আমি পেয়ে গেলাম 11, আর একটা সংখ্যা হবে 11 প্লাস 2, মানে 11 পরবর্তী অযুগ্ম বা বিজোড় সংখ্যাটি হবে 13। তাহলে দুটো সংখ্যা পেলাম 11 আর 13। এবার লিখবো, অতএব সংখ্যা দুটি হলো 11 ও 11 প্লাস 2 অর্থাৎ 13। তাহলে এটাই হচ্ছে উত্তর।